I would like to reaffirm that Jammu and Kashmir has been, is, and will always be an integral and inalienable part of India. In fact, it is Pakistan that is in illegal occupation of parts of Jammu and Kashmir. Pakistan is a global epicenter of terrorism, harboring more than 20 UN-listed terrorist entities and providing state support to cross-border terrorism. কাশ্মীর আমাদেরই, কিন্তু দিনের পর দিন কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা করছে পাকিস্তান। এই পাকিস্তান হলো টেরোরিজমের এপিসেন্টার। এই কথাগুলো কালকে ভারতের অ্যাম্বাসাডার জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে বসে 193টা দেশের সামনে পাকিস্তানকে রীতিমতো ছাড়খাড় করে দিলেন। আর এরপরেই ভারতের মিডিয়া, পাকিস্তানের মিডিয়া এবং ইন্টারন্যাশনাল মিডিয়া রীতিমতো পাকিস্তানকে এক হাস্যকর উপাদানে পরিণত করেছে। কিন্তু হঠাৎ করে কেন ভারতবর্ষ পাকিস্তানের বিরুদ্ধে এতটা রেগে গেল? দেখুন, ভারত পাকিস্তানের ইতিহাস যাই থাকুক না কেন, বর্তমান সময়ে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক কিন্তু দিনের পর দিন সীমান্তে টেরোরিজম নিয়ে আরো তলানিতে গিয়ে পৌঁছে যাচ্ছে। কালকে হঠাৎ করে কাশ্মীরকে নিয়ে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের ডেপুটি মিনিস্টার দাবি করে বসেন কাশ্মীর নাকি তাদের অংশ এবং কাশ্মীরে নাকি দিনের পর দিন ভারতবর্ষ নিজেদের দখলে রাখার জন্য একাধিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এমনকি বিশ্বের সামনে তারা কাশ্মীরকে ওপেন উন্ড অর্থাৎ খোলা ক্ষতস্থান হিসাবে চিহ্নিত করে, যেই ক্ষতস্থান সকলে দেখতে পায় কিন্তু সারানোর কোনো মলম নেই। কিন্তু কাশ্মীর তো শুধু তাই নয়, কাশ্মীর তো ভারতেরই অংশ। পাল্টা যখন বক্তব্য দেওয়ার সময় আসে তখন ভারতের প্রতিনিধি মিস্টার হরিস, যিনি কিনা ইউএন কাউন্সিলের সিকিউরিটি কাউন্সিলের অন্যতম সদস্য, তিনি কিন্তু কাশ্মীর এবং পরবর্তীকালে চায়নাকে ধুয়ে মুছে সাফ করে দেয়। তিনি কি বক্তব্য দিয়েছেন আমি নিঃসন্দেহে আপনাদের দেখাবো, কিন্তু মাথায় রাখবেন এই জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে পাকিস্তান বারংবার করে কাশ্মীর নিয়ে যেভাবে কথা বলেন তাতে পরিষ্কারভাবে বলা যায় তারা কাশ্মীরকে নিয়ে অবসেশনে ভোগেন, ভারতবর্ষের পলিসি নিয়ে একটা ফোবিয়াতে ভোগেন। কারণ কিছুদিন আগে আপনাদের হয়তো মনে আছে, মানে এই জাতিসংঘের মঞ্চে পাকিস্তানের প্রধানমন্ত্রী একটি বক্তব্য দেন। এই বক্তব্য দেওয়ার সময় তিনি কাশ্মীর এবং ভারতবর্ষকে নিয়ে প্রায় 20 মিনিট সময় অপচয় করেন। কাশ্মীর শব্দটা 12 থেকে 15 বার তিনি উচ্চারণ করেন, ভারতবর্ষ শব্দটি 11 থেকে 12 বার এবং নিজের দেশের কথা মতে উচ্চারিত করেন ওই সময় 15 থেকে 16 বার। অর্থাৎ জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে বারবার কাশ্মীরকে নিয়ে ভারতকে তীব্র আক্রমণ শানানো পাকিস্তানের যেন পররাষ্ট্র নীতির একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হয়ে গেছে। কিন্তু এই জাতিসংঘের আসল ভ্যালুটা কি, উদ্দেশ্যটা কি, এই জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের কাজটা কি, এই প্রশ্ন সরাসরি কালকে ভারতবর্ষ তুলে পাকিস্তানকে বলেছে দয়া করে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের সময় নষ্ট করবেন না, এই পার্টিকুলার জায়গাটা কাশ্মীরকে নিয়ে ডিসকাশন করার জায়গা নয়। Mr. President, beyond the focus of today's debate, the Deputy Prime Minister and Minister of Foreign Affairs of Pakistan, Mr. Mohammad Ishaq Dar, has referred to an integral and inalienable part of India, the Union Territory of Jammu and Kashmir, in his remarks. I would like to reaffirm that Jammu and Kashmir has been, is, and will always be an integral and inalienable part of India. In fact, it is Pakistan that is in illegal occupation of parts of Jammu and Kashmir. Pakistan's campaigns of misinformation and disinformation, of lies and falsehood do not change facts on the ground. বর্ডারে যেরকম ভাবে টেরোরিজম আপনারা করছেন, এরপরে পাকিস্তানকে গোটা বিশ্ব এক ঘরে করবে এই রকম প্রকাশ্যে হুমকি এবং হুঁশিয়ারি কালকে দিয়েছে ভারতের অ্যাম্বাসেডার, এবং ধরেই নেওয়া যায় এটি ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের অফিসিয়াল স্টেটমেন্ট। কি বলেছে কালকে ভারতবর্ষ, আমি আপনাদের এই কথা সপক্ষে কিছু ভিডিও দেখাবো। আমার মনে হয় এই ভিডিও বিস্তারিত দেখে আপনাদের শেয়ার করা উচিত, কারণ এই ধরনের অযৌক্তিক কথাবার্তা অন্তত এই সময় দাঁড়িয়ে, যেখানে সীমান্তে দিনের পর দিন একদিকে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ, অন্যদিকে নওয়াজ শরীফের পাকিস্তান ভারতকে অশান্ত করার চেষ্টা করেছে, সেখানে ভারত কিন্তু 3 ফ্রন্ট ওয়ার, আরো যদি স্পেসিফিক্যালি বলেন 2.5 ফ্রন্ট, 2.5 ফ্রন্ট ওয়ারকে একার দায়িত্বে গোটা বিশ্বের সামনে কিন্তু মোকাবিলা করে যাচ্ছেন। অর্থাৎ চায়না এবং পাকিস্তানের আগ্রাসন নীতির চরম বিরোধিতা কালকে ভারতবর্ষ যেভাবে জাতিসংঘের মঞ্চে করেছে, তাতে কিন্তু ভারতবর্ষের বিদেশ নীতিকে, বিদেশ মন্ত্রককে সাধুবাদ জানাতেই হয়। বাংলাদেশকে আমি ধর্তব্যের মধ্যে রাখি না, কারণ বাংলাদেশের যে স্ট্রেংথ, সামরিক শক্তি, তা ভারতবর্ষের এক গুণও নয়। ফলে বাংলাদেশের ক্ষমতা শুধুমাত্র মিডিয়ার সামনে একটু চিৎকার করে কথা বলা আর মোহাম্মদ ইউনূসের প্রকাশ্যে কিছু হুমকিজনক কিছু কথাবার্তা।
আদতে ক্ষমতা বলতে বড় শূন্য। তাই হয়তো তারা এখন পাকিস্তানকে নিজেদের বাবা বানিয়েছে, আর সেই বাবাকে অর্থাৎ পাকিস্তানকে 193টা দেশের সামনে কালকে ধুয়ে দিল ভারতবর্ষ। কালকে ভারত কি বলেছে? ভারতবর্ষ বলেছে কাশ্মীরকে নিয়ে আপনারা এত কথা বলছেন, কিন্তু কাশ্মীরকে নিয়ে দিনের পর দিন রাজনীতি আপনারা করেছেন। পাকিস্তান জম্মু কাশ্মীরে অবৈধভাবে লোক ঢোকানোর চেষ্টা করছে। কাশ্মীর এখন বর্তমানে সবচেয়ে ডেমোক্রেটিক পার্ট ভারতের একটা। কিছুদিন আগে কাশ্মীরে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে মানুষ নিজেদের ভোট দিয়ে নিজেদের পছন্দের রাজনৈতিক দলের হাতে তাদের ভবিষ্যতের দায়িত্ব তুলে দিয়েছে। The people of Jammu and Kashmir have only last year taken part in a successful election and have voted in large numbers to choose their government. The choice of the people of Jammu and Kashmir was loud and clear. Democracy in Jammu and Kashmir is vibrant and strong, unlike in Pakistan. এর পরেও জাতিসংঘের মতো একটা জায়গায় কাশ্মীরের গণতন্ত্র নিয়ে কিভাবে আপনারা প্রশ্ন তোলেন? কাশ্মীর ভারতের ইন্টিগ্রাল পার্ট, অর্থাৎ ভারতের অংশ ছিল, ভারতের অংশ আছে, এবং পরিষ্কারভাবে বলা হয় ভারতের অংশ ভবিষ্যতেও থাকবে। এবং কাশ্মীরের ডেমোক্রেসি অত্যন্ত ভাইব্রেন্ট। পরবর্তীকালে পাকিস্তানকে ধুয়ে ভারতের অ্যাম্বাসাডার বলতে শুরু করেন পাকিস্তান হলো গ্লোবাল এপিসেন্টার অফ টেরোরিজম। এমনকি 20টি টেরোরিস্ট যে সংস্থা, অন্তত জাতিসংঘের স্বীকৃত 20টি পার্টিকুলারলি টেরোরিজমের যে সংস্থা বা গ্রুপ, তাদেরকে আশ্রয় দিয়েছে পাকিস্তান। Pakistan is a global epicenter of terrorism, harboring more than 20 UN-listed terrorist entities and providing state support to cross-border terrorism. Hence, it is a supreme irony when Pakistan pats itself on the back as being at the forefront of the fight against terrorism. India has been a victim of the acts of terror perpetrated by this country through terror groups such as Jaish-e-Mohammed and Harkatul Mujahideen, among dozens of others. গোটা বিশ্বের সামনে কার্যত পাকিস্তানকে ছারখার করে দিল কালকে ভারতবর্ষ। বলছে জাতিসংঘের যে লিস্ট করা হয়েছে, সেই লিস্টের প্রধান 20 জন টেরোরিস্ট গ্রুপই পাকিস্তানে এখন আছে। এরপরেও আপনারা কোন মুখে এত বড় বড় কথা বলেন? এরপরেও কিভাবে কাশ্মীরকে কেড়ে নেওয়ার স্বপ্ন আপনারা দেখেন? আগে নিজেদের দেশকে সন্ত্রাস মুক্ত করুন, যা আপনাদের পক্ষে কখনোই সম্ভব নয়। তারপর জাতিসংঘের মতো একটি জায়গায় এসে অন্য দেশের বিরুদ্ধে আঙুল তুলবেন। কালকে আবার পরিষ্কারভাবে বলা হয়েছে এই পাকিস্তান দিনের পর দিন ক্রস বর্ডার টেরোরিজমকে গুরুত্ব দিচ্ছে। কিছুদিন আগে পাকিস্তানের 6 থেকে 7 জন ব্যক্তি, আমি স্পেসিফিক্যালি যদি বলি, পাকিস্তান সেনাবাহিনীর সদস্য ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে ল্যান্ডমাইন যে পাতা ছিল তার উপরে পা দেওয়ায় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। এবং নিঃসন্দেহে ভারতের সেনাবাহিনীর যে মাস্টার স্ট্রোক, তা কিন্তু এই ক্রস বর্ডার টেরোরিজম যারা করতে এসেছিলেন তারা কিন্তু বুঝতে পেরেছিলেন। ভারত কিন্তু কালকে পার্টিকুলার সেই ইনসিডেন্টটাকেও জাতিসংঘের মঞ্চে কিন্তু উপস্থাপন করলেন। পরবর্তীকালে পরিষ্কারভাবে ভারত জানিয়ে দিয়েছে ভারত দিনের পর দিন হলো ভিক্টিমাইজড হয়েছে। অন্তত পাকিস্তানের দুটো গ্রুপ, এক নম্বর নাম হলো জেইশ-ই-মোহাম্মদ এবং পরবর্তীকালে ভারত বলেছে হারকাতুল মুজাহিদ, এই রকম দুটো গ্রুপ দিনের পর দিন ভারতের কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা করেছে। এই দুটো গ্রুপের উৎপত্তি স্থল হলো পাকিস্তান, কিন্তু পাকিস্তান আজ অব্দি এই দুটো গ্রুপের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। কিসের জন্য নেয়নি? কেন আপনারা দিনের পর দিন সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছেন? দেখুন, এই সমগ্র স্পিচ শুনে আমার জয়শঙ্করের 1 মাস আগের ওই স্পিচটার কথা মনে পড়ে গেল, যেখানে তিনি পরিষ্কারভাবে বলেন পাকিস্তানের জিডিপি সন্ত্রাসবাদ দ্বারা নিয়ন্ত্রিত হয়। যারা লাদেনের মতো অন্যতম সন্ত্রাসবাদী মুখকে স্থান দেয়, সেই লাদেনকে আমেরিকা পাকিস্তানে ঢুকে কার্যত ছারখার করে মেরে ফেলে। সেই লাদেনকে জায়গা দেওয়ার পরও এত বড় বড় কথা জাতিসংঘে এসে পাকিস্তানের অন্তত মানায় না, তা কিন্তু কালকে ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে 193টা দেশের সামনে পাকিস্তানকে নিয়ে বলা হয়েছে। আপনারা বুঝতে পারছেন পাকিস্তানের সম্মান এই স্পিচের পর ঠিক কোথায় গেল। পাশাপাশি তিনি পরিষ্কারভাবে কালকে বলা হয়েছে দে কান্ট বি এনি জাস্টিফিকেশন, অর্থাৎ যেভাবে দিনের পর দিন আপনারা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছেন, সন্ত্রাসবাদীদের আখড়া হিসাবে পাকিস্তানকে গোটা বিশ্বের সামনে পরিচিত করে তুলছেন, এর কোনো জাস্টিফিকেশন প্রয়োজন নেই। এবং ভারতবর্ষ বলে দিয়েছে কাশ্মীরকে নিয়ে কথা বলা বন্ধ করুন। কাশ্মীর আমাদের ছিল, কাশ্মীর আমাদের আছে এবং কাশ্মীর আমাদের থাকবে। পার্টিকুলারলি জাতিসংঘের মতো এই ধরনের প্রতিষ্ঠান শুরু হয়েছিল 1945 সালে। তৃতীয় বিশ্বযুদ্ধ যেন গোটা বিশ্বকে আক্রান্ত না করে, তার জন্য কিন্তু জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠান মহৎ উদ্দেশ্যে বানানো হয়। কিন্তু বর্তমানে এই জাতিসংঘে এই পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী দেশগুলো ঢুকে জাতিসংঘের যে মাহাত্ম্য তা কিন্তু দিনের পর দিন নষ্ট করে দিচ্ছেন। পরবর্তীকালে হ্যারিস বলেন
জাতিসংঘ যখন শুরু হয় তখন এই জাতিসংঘের 5 জন পার্মানেন্ট মেম্বার ছিল এবং অ্যাসোসিয়েট মেম্বার মানে সদস্য সংখ্যা দেশ ছিল ওই সময় 51 মানে 51 জন। এই 51টি দেশ থেকে আজকে জাতিসংঘের অ্যাসোসিয়েট মেম্বার হয়ে গেছে 193টা দেশ, কিন্তু আজও কিন্তু পার্মানেন্ট মেম্বার হয়ে আছে সেই 5টি দেশ। এখানে ভারতবর্ষ চায়নাকে আক্রমণ করতে চায়, কারণ দিনের পর দিন এই চায়না ভারতবর্ষকে জাতিসংঘের পার্মানেন্ট মেম্বার হওয়া থেকে বাধা সৃষ্টি করে, কিন্তু বিভিন্ন তত্ত্ব সবকিছু ভারতের অনুকূলে থাকা সত্ত্বেও শুধুমাত্র চায়নার বিরোধিতায় ভারতবর্ষ আজও কিন্তু জাতিসংঘের পার্মানেন্ট মেম্বার হতে পারেনি। এই মুহূর্তে এই ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, তার যে পিস কিপিং ফোর্স, সেই পিস কিপিং ফোর্সের সব থেকে ভালো পারফরমেন্স দিনের পর দিন করে ভারতবর্ষ। তবুও চায়নার ন্যারো মানসিকতার জন্য আজকে কিন্তু ভারতবর্ষকে এখনো অব্দি পার্মানেন্ট মেম্বার করা যায়নি। অথচ 1945 থেকে 2025 সদস্য সংখ্যা 51 থেকে 193 হলেও পার্মানেন্ট মেম্বার আজও কিন্তু 5 জন হয়ে আছে। বিশ্বের প্রতিটি দেশ চায় দক্ষিণ এশিয়ার বা দক্ষিণ যে গ্লোবাল সাউথ অংশ আছে সেখান থেকে একজন প্রতিনিধি জাতিসংঘে পার্মানেন্ট মেম্বার হোক। আর এই বিষয়ে কিন্তু রেজলিউশন খুব শীঘ্রই আসবে, যা ভারতের কাছেও কিন্তু এক ঐতিহাসিক দিক খুলে যাবে বলে অনেকে মনে করেন। পাশাপাশি কালকে হ্যারিস বলেন অনেক দেশ চায় এই স্ট্যাটাস যেন না বদলায়, কিছুটা ন্যারো ফোকাস এবং কিছুটা নন প্রোগ্রেসিভ অ্যাটিটিউড। পরিষ্কারভাবে চায়নার নন প্রোগ্রেসিভ মেন্টালিটিকে কালকে ভারতবর্ষ কিন্তু ধুয়ে দিয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের যে দাদাগিরি কালকে গোটা বিশ্ব দেখলো, নিঃসন্দেহে বলা চলে এরপরে পাকিস্তান এবং চায়না এবং সর্বোপরি অনেক দূরে বসে থাকা মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ বুঝে গেছে ভারতবর্ষ কিন্তু আগের থেকে অনেক বেশি বদলে যাওয়া একটা দেশ, প্রভাবশালী এবং অনেকের অনেক কিছু ক্ষতি কিন্তু করে দিতে পারে। ফলে ফাঁকা হুমকি নয়, চোখে চোখ রেখে কালকে ভারতবর্ষের বিদেশ দপ্তর, বিদেশ মন্ত্রক যেভাবে কড়া হুঁশিয়ারি অন্তত পাকিস্তানের মতো দেশকে দিয়েছে, এরপরে সম্মান থাকলে, আত্মসম্মান থাকলে পাকিস্তান হয়তো এই ভারতবর্ষের বিরোধিতা করার জায়গায় থাকবে না। যদিও নামটা পাকিস্তান, আমি জানি না এরপরে তারা কি বলবে, কিন্তু মনে আছে ডোনাল্ড ট্রাম্প যখন F-35 যে ফাইটার জেট দেবে বলেছিল ভারতবর্ষকে, সবার আগে তড়িঘড়ি করে 1 ঘন্টার মধ্যে তারা একটা প্রেস কনফারেন্স করেছিল। পরবর্তীকালে সুকোই 57 যদি ভারতবর্ষ এফোর্ড করে তাহলে কিন্তু পাকিস্তান কি বলবে সেটাও কিন্তু এখনই বলে দেওয়া যায়। সব মিলিয়ে আপনারা কি ভাবছেন ভারতবর্ষের দাদাগিরি আপনারা কমেন্টে জানাবেন, এবং কাশ্মীর ভারতবর্ষের ছিল, ভারতবর্ষের আছে এবং ভারতবর্ষেরই থাকবে। এটুকু মাথায় রেখে এই ভিডিও আমি শেষ করলাম। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। পারলে ভিডিওটা একটু শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। ধন্যবাদ।